আধিপত্যবাদী শক্তির ঘুম হারাম হয়ে গেছে, ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্রকারী ও আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র থেমে নেই, বরং তাদের ঘুম ইতোমধ্যেই হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, তারা ইসলামের অগ্রযাত্রা থামানোর জন্য নানাবিধ চক্রান্ত ও অপতৎপরতা অব্যাহত রেখেছে। তাই আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই বা প্রতিপক্ষকে কোনোভাবেই দুর্বল মনে করা যাবে না। তাই দেশ, জাতি ও ইসলাম বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, অন্যথায় ফেসিবাদ নতুন করে মাথাচাড়া দেবে। রাজধানীর উত্তরায় পলওয়েল কমিউনিটি সেন্টারে কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষে এক দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, অনেক ত্যাগ ও কোরবানির পর দেশে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই এ সুযোগকে কাজে লাগিয়ে শোষণমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে ময়দানে আপোষহীন ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, স্বাভাবিক কারণেই জামায়াতকে নিয়ে জনগণের প্রত্যাশা বেড়েছে। আত্মসচেতন জনতা জামায়াতের নেতৃত্বেই দেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখছে। জনগণ মনে করছে এ সংগঠনের মাধ্যমেই তাদের অধিকার বাস্তবায়ন সম্ভব হবে। তাই আমাদের উচিত সাধারণ মানুষের আবেগ, অনুভূতি ও প্রত্যাশাকে সম্মান প্রদর্শন করে তাদের সঙ্গে নিয়ে দেশে ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে কাঙ্ক্ষিত গন্তব্যের পৌঁছানোর সর্বাত্মক প্রচেষ্টা চালানো। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দায়িত্বশীলদের ময়দানে সবসময় আপোষহীন থাকার আহ্বান জানান। সেলিম উদ্দিন বলেন, দেশে ইসলামী আন্দোলনের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি হলেও তা এখনো পুরোপুরি স্বস্তিদায়ক হয়নি। দিন প্রতিষ্ঠার আন্দোলনে সাধারণ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেলেও ষড়যন্ত্রকারী ও আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র থেমে নেই, বরং তাদের ঘুম ইতোমধ্যেই হারাম হয়ে গেছে। ইসিকে 10 কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, আদালতের রায় পাওয়ার 10 কর্মদিবসের মধ্যে ঢাকা দক্ষিণ কর্পোরেশনের মেয়র পদের বিষয়ে গেজেট প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। সেই হিসেবে গত 15 এপ্রিল নির্বাচন কমিশন রায়ের কপি পেয়েছে বলে জানান তিনি। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি এসব মন্তব্য করেন। আদালতে আদেশে আপনি মেয়র পদে নির্বাচিত হয়েছেন, দায়িত্ব পেলে কতদিন তার মেয়াদ হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনে গেজেট প্রকাশ করলে আইনজীবী প্যানেলের সঙ্গে বসার পর সেটা বলতে পারবো। তিনি আরো বলেন, আদালতের আদেশ হচ্ছে রায়ের কপি পাওয়ার 10 কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশ করার। ইসি এ বিষয়ে আইনি মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। এসব নিয়ে আপডেটের জন্য সিইসির সঙ্গে কথা বলেছি। আমি সবকিছু আইন মেনেই করছি। আইন হচ্ছে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের 30 দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করার। এটা এমন নয় যে ওয়ান ফাইন মর্নিং কোর্ট রায় দিয়েছে। আমি আগেই মামলা করেছি। ওখানে মেয়র ছিলেন তাপস, তিনি বারবার প্রভাব খাটিয়ে রায়কে প্রলম্বিত করেছেন। গত 27 মার্চ 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নির্বাচনের ফল বাতিল করে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দেন আদালত। একই সঙ্গে ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র নির্বাচিত ঘোষণা করে সরকারের গেজেট বাতিল করেন। অপরাধী আওয়ামী লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে। ভয়াবহ অপরাধী আওয়ামী লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, গণহত্যাকারী হাসিনার বাহিনীর নেতারা দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি ধামকি দিচ্ছে। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরো বড় ফেসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, দীর্ঘ রক্তঝরা আন্দোলনের পর থেকে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রকে মজবুত কাঠামো তৈরির প্রস্তুতির অভাব পরিলক্ষিত হচ্ছে। পতিত স্বৈরাচারের খুনের আসামিরা প্রকাশ্যে আদালতে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, খালেদা জিয়ার বিচার চেয়ে বক্তব্য রাখে। জুলাই আগস্টের শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। উল্লেখ করে রিজভী বলেন, আদালতকে ভেংসি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন নীরবতায় তারা এমন আচরণ করছে বলে মনে করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হাসিনার আলিগাকরা সর্ষের ভেতর ভূত হয়ে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়াও পাড়া মহল্লা, পথে ঘাটে চুরি ডাকাতি ছিনতাইয়ের কোনো কমতি নেই। এটি মন্তব্য করে রিজভী বলেন, শেখ হাসিনার একটি ভরসা হচ্ছে পাচার করা টাকা। সেই টাকার জোরে দেশে নানা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। একটি প্রবাদ আছে, টাকায় কথা কয়। শেখ হাসিনা এই প্রবাদটি কাজে লাগাতে চাচ্ছেন।
প্রতিটি সন্ত্রাসীকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 25 জন পর্যটক এবং একজন কাশ্মীরি নিহতের ঘটনার দুদিন পর অপরাধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। বৃহস্পতিবার বিহারের মধুবনীতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি নীরব শ্রদ্ধা জানিয়ে তার ভাষণ শুরু করেন। ভাষণে নরেন্দ্র মোদী বলেন, পেহেলগামে সন্ত্রাসীরা যে নির্মমভাবে নিরীহ পর্যটকদের হত্যা করেছে তাতে পুরো দেশ বেদনার্ত। পুরো দেশ শোকাহত পরিবারের সঙ্গে আছে। সরকার আহতদের সুস্থতা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। কেউ ছেলে হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, কেউ আবার জীবনসঙ্গী হারিয়েছে। কেউ বাংলায় কথা বলেছে, কেউ কন্নড় ভাষায় কথা বলেছে, কেউ মারাঠি, কেউ ওড়িয়ার কথা বলেছে, কেউ গুজরাটি ভাষায় কথা বলেছে এবং কেউ বিহারের ছেলে। তিনি বলেন, কার্গিল থেকে কন্যাকুমারী পর্যন্ত শোক ও ক্ষোভ বিরাজ করছে। এই আক্রমণ কেবল নিরীহ পর্যটকদের ওপর নয়, দেশের শত্রুরা ভারতের আত্মাকে আক্রমণ করার সাহস দেখিয়েছে। তিনি আরো বলেন, যেসব সন্ত্রাসীবাদীরা এই হামলা চালিয়েছে এবং যারা এর পরিকল্পনা করেছে তারা এমন শাস্তি পাবে যা তারা কল্পনাও করতে পারবে না। সন্ত্রাসের আশ্রয়স্থলের যা কিছু অবশিষ্ট আছে তা ধ্বংস করার সময় এসেছে। 140 কোটি মানুষের ইচ্ছা সন্ত্রাসের কোমর ভেঙে দেবে। ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, আমি সমগ্র বিশ্বকে বলছি, ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। আমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের তাড়া করব। সন্ত্রাসবাদের মাধ্যমে কখনো ভারতের চেতনা ভাঙ্গা যাবে না। সন্ত্রাসবাদের শাস্তি হবে। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হবে। সমগ্র জাতি এই সংকল্পে দৃঢ়। মানবতার বিশ্বাসী প্রত্যেকেই আমাদের সঙ্গে আছে। শেষে তিনি বিশ্ববাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি বিভিন্ন দেশের জনগণ এবং তাদের নেতাদের ধন্যবাদ জানাই যারা এই সময়ে আমাদের সাথে দাঁড়িয়েছেন। মুম্বাই সহ উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 26 জন। হৃদয় বিদারক এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে ভারতের পশ্চিম উপকূলীয় অঞ্চল জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। মুম্বাই ও তার আশেপাশের উপকূলীয় এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, মহারাষ্ট্র রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ মুম্বাই পুলিশকে উপকূল রেখা বরাবর নজরদারি বাড়াতে এবং সম্ভাব্য হুমকি প্রতিরোধে টহল জোরদার করতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি উপকূলীয় পুলিশ স্টেশনগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবস্থানে থাকতে বলা হয়েছে। মুম্বাই পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, সতর্কতা বৃদ্ধি করা হয়েছে এবং সমস্ত উপকূলীয় পুলিশ স্টেশনগুলোকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই সতর্কতা মুম্বাই ছাড়াও আশেপাশের জেলাগুলোর সংবেদনশীল উপকূলীয় পয়েন্টগুলোতে কার্যকর হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো এখন নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পশ্চিম উপকূল জুড়ে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তুলছে। পেহেলগামের এই ভয়াবহ সন্ত্রাসী হামলা শুধু প্রাণহানিই ঘটায়নি, বরং দেশের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের নতুন মাত্রা তৈরি করেছে। এই অবস্থায় সাধারণ নাগরিকদেরও সতর্ক থাকতে এবং সন্দেহজনক কিছু নজরে এলে তা দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে। এদিকে পেহেলগামের সন্ত্রাসী হামলার জোরে সাঁড়াশি অভিযান শুরু করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অভিযানের দ্বিতীয় দিনে প্রবল প্রতিরোধের মুখে পড়েছে তারা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভারত শাসিত কাশ্মীরের উধমপুরে এক সেনা নিহত হয়েছেন। এখনো গোলাগুলি চলছে। রাজনৈতিক বিষয়গুলো ঐক্যমত্য কমিশনের মাধ্যমেই সমাধান হবে। রাজনৈতিক বিষয়গুলো ঐক্যমত্য কমিশনের মাধ্যমেই সমাধান করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রাইলির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন সিইসি নাসির উদ্দিন বলেন, অস্ট্রেলিয়া একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে এবং এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। নির্বাচন সংক্রান্ত যে কোনো সহায়তা অস্ট্রেলিয়া আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার দায়িত্ব ঐক্যমত্য কমিশনের। তবে নির্বাচন আয়োজনের প্রস্তুতির ক্ষেত্রে ইসি তার ক্ষমতার মধ্যে থাকা কাজগুলো সম্পন্ন করছে। এ সময় অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রাইলি বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়ায় অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে রয়েছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করতে আগ্রহী। ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না। চলচ্চিত্র সমিতিতে জায়গা না পেয়ে ইলিয়াস কাঞ্চন রাজনীতিতে আসছেন বলে মন্তব্য করেছেন জনতার অধিকার পার্টির পিআরপি চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, গত 17 বছরে আপনার কোনো খোঁজ খবর ছিল না। চলচ্চিত্র সমিতিতে জায়গা না পেয়ে এখন রাজনীতির মাঠে আসলে একটু সম্মান পাবেন, বঙ্গভবনে যেতে পারবেন, আর এখন কেন নামতে হলো? সুসময় এসে আপনি এখন দল বানাবেন, সামনে পার্লামেন্টে যাবেন, বঙ্গভবনে যাবেন, পিঠের চামড়াও থাকবে না, পায়ের আঙ্গুলও থাকবে না। এ সময় ইলিয়াস কাঞ্চনের দলে
দলের নাম জনতার অধিকার শব্দের সঙ্গে মিল থাকায় আপত্তি জানান তরিকুল ইসলাম ভূঁইয়া। এ বিষয়ে আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথা জানান তিনি। তরিকুল ইসলাম ভূঁইয়া জানান, ইলিয়াস কাঞ্চনের দলের নাম তাদের দলের সঙ্গে প্রায় অভিন্ন, যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। এ কারণে তিনি 24 ঘন্টার সময়সীমা দিয়ে নাম পরিবর্তনের আহ্বান জানান। পিআরপি আরও হুঁশিয়ারি করে দেয়, নির্ধারিত সময়ের মধ্যে নাম পরিবর্তন না করা হলে তিনি আদালতের দ্বারস্থ হবেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি আরও বলেন, গত সরকারের আমলে শেখ হাসিনা বিভিন্ন সময় সাংবাদিক তৈরি করার কারখানা করেছেন। বর্তমান সময়ের নতুন আরেকটা ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। তাদের বিভিন্ন অনুসারী দিয়ে নতুন করে রাজনৈতিক দল তৈরি করে আওয়ামী লীগকে মাঠে নামানোর নতুন প্রক্রিয়া শুরু করেছেন। তরিকুল ইসলাম বলেন, বর্তমান সময়ে আরও একটি বিষয় উপলব্ধি করেছি, বিএনপি আওয়ামী লীগ কেন যেন এক হয়ে যাচ্ছে। 24 জুলাই আগস্টের বিপ্লবকে বাধাগ্রস্ত করছে। কোনো দুই একটি রাজনৈতিক দল ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার প্রক্রিয়া করেছেন। পালিয়ে যাওয়ার সরকার আওয়ামী লীগ রেখে যাওয়া তাদের লুটপাটকারী চিহ্নগুলো বর্তমানে একটি গোষ্ঠী এগুলো লুটপাট এবং চাঁদাবাজির মাধ্যমে আগের প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। অর্থাৎ ছোট ভাই গিয়েছেন, বড় ভাইরা দায়িত্ব নিয়েছেন। পার্থক্য শুধু এখানে একটু, বাকিটা সাংবাদিক ভাইয়েরা বুঝে নেবেন। পাকিস্তানে ঢুকে ধরা পড়লেন বিএসএফ জওয়ান। কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানি সেনাদের হাতে আটক হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক জওয়ান। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভুল করে ওই জওয়ান পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গেই তাকে আটক করেছেন পাকিস্তানি রেঞ্জার্স সেনারা। ওই জওয়ানকে দেশে ফিরিয়ে আনতে পাকিস্তানি সেনাদের সঙ্গে বিএসএফ এরই মধ্যে পতাকা বৈঠকে বসেছে বলেও দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। মঙ্গলবার জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলায় 26 জন নিহত হয়েছেন। এর জেরে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে। এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হন বিএসএফ এর 182 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পিকে সিং। তিনি ফিরোজপুর সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে কর্মরত ছিলেন।